নেরুদাও পারেননি, কিন্তু এরাই তো সৌমিত্র চট্টোপাধ্যায়ও পারেন, কিন্তু যারা ভোট এনে দিতে পারেন, যারা সমাজে সুচিন্তক, যারা সিনেমা করেন, যারা লেখেন, সুচিন্তকের প্রশ্ন করছেন না আপনি, প্রশ্ন তারা তো করছেন 2011 তারা তো 2009 তে পরিবর্তন চেয়েছিল, তারা তো সাধারণ মানুষকে বুঝিয়েছিল। আপনার কাছে যে যে প্রশ্নগুলো এতক্ষণ পর্যন্ত যে কটা প্রশ্ন এসছে সবকটা একজন রাজনীতিবিদকে করার উচিত। আপনি কি একজন লেখককে সেই প্রশ্ন দিনের পর দিন করে যেতে পারেন? আপনি এসছেন কেন আমার কাছে, আমি তো বুঝতে পারছি না। বাকি কবিদের লেখা যেমন পড়েন, সেরকম মুখ্যমন্ত্রীর লেখা পড়তে গিয়ে কোথাও বলেন যে হাসি পাচ্ছে বা এটা কেন লেখে, এবং আপনি দিন বুমটার দিন বলে দিচ্ছি তারা পড়েননি, তারা পড়েননি, তারা আপনাদের ফেসবুকে ঘোরা একটা দুটো ছড়া শুনেছেন, এপাং ওপাং ছপাং। এই ছড়াটা দিয়ে একজন লেখক যিনি 100টার উপরে 150 টাকা না বই লিখেছেন তাকে বিচার করা যায় না। ওরা মিথ্যা কথা বলে আপনাকে। আমি তো পারি না এরকম ভাবে লিখতে, আমার ক্ষমতা নেই। এইভাবেই লিখতে হয়, ছড়া তো এইভাবে লিখবে। ছড়া মানে আপনি পড়েছেন কবিতা, ত্রুটি খোঁজেন, দোষ খোঁজেন, কোনোদিন কোনো ভালো জিনিস দেখতে পান না। আপনাদের চোখে ঠুরি পড়ানো আছে। আমাদের সমাজে, আমাদের বাংলায় যতবার আমরা পরিবর্তনের ডাক দিয়েছি বা পরিবর্তন চেয়েছি পৃথিবীর সমস্ত জায়গায়, সেখানে কিন্তু কবিতার মাধ্যমে বিপ্লব সামনে এসেছে, বা কবিতাকেই বলা যায় বিপ্লব। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কবি সুবোধ সরকার। স্যার, হাউতে আপনাকে অনেক স্বাগত। নমস্কার, সবাইকে শুভেচ্ছা। এবং আমি প্রথমে যেটা আপনাকে জিজ্ঞাসা করব যে পশ্চিমবঙ্গে বর্তমানে যা পরিস্থিতি চলছে, এই যে এসআইআর চলছে, এই এসআইআর নিয়ে একটা কঠিন পরিস্থিতি চলছে। আমরা দেখছি যে কোন কোন মানুষ এই যে এসআইআর এর আতঙ্কে তারা কিন্তু ভীষণভাবে আতঙ্কিত হয়ে রয়েছে। মানে আপনার যদি আমি দেখি যে পরিবার, তারাও ওপার বাংলা থেকে আসা, তো এই বর্তমানে যে পশ্চিমবঙ্গের যে অবস্থা এসআইআর নিয়ে ভোটের আগে, আপনার এই বিষয়ে কি? ঠিকই বলেছেন, আমি শরণার্থী পরিবারের সন্তান। আমার বাবা এবং আমার মা দুজনাই পাবনা জেলা থেকে দৌড়তে 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 কৃষ্ণনগরে এসে পৌঁছেছিলেন। আমার মা যখন সীমান্ত পার হচ্ছিলেন, তরুণী মা, তাকে দুজন প্রহরী জিজ্ঞাসা করেন যে আপনি কোথায় যাচ্ছেন। আমার তরুণী মা এই প্রশ্নের উত্তরে, কোথায় যাচ্ছেন এই প্রশ্নের উত্তরে বলেছিলেন, বাবা তোমরা কি এবারে তুলসী গাছ লাগাতে দাও। এটা আমি আমার একটা কবিতায় লিখেছিলাম। আমার মায়ের সেই প্রশ্ন, সেই পটভূমিকায় দাঁড়িয়ে এই প্রশ্নটি ছিল সেদিনকার পক্ষে বিপ্লব। যে প্রশ্নের উত্তর এই উপমহাদেশে আজও আমরাই পারি তৈরি করতে। আর আপনি এখনকার যে সময়টার কথা বললেন, যে ধরে ধরে ওপারে ফেরত পাঠানোর যে বন্দোবস্ত, এসআইআর তো আর কিছু না। এসআইআর আসলে পরিকল্পনা করা হয়েছে কি করে মানুষের ক্ষতি করা যায়, মানুষকে কিভাবে আরো বিপন্ন করা যায়, মানুষকে কি করে আরো বিপন্নতার সামনে ঠেলে দেওয়া যায়। না হলে পে লোডারি করে মানুষ তুলে ওপরে ফেলে দেওয়া হয়েছে। এটা সবকিছু নিয়ে এই এসআইআর এই মুহূর্তে ভোটের আগে হচ্ছে, এটা কিন্তু চলছে, অনেক দিন ধরে চলছে। সরাসরি ইলেকটোরেট ধরে করা হয়নি, কিন্তু অন্যান্য ভাবে চলছে। সেটারই একটা কি বলবো, একটা লিগ্যাল স্টেটাস দেওয়ার জন্য এটা একটা পরিকল্পনা। সুতরাং আমার মনে হয় যে এটা করে কোনো ইলেকটোরেট এবং সেই অনুসারে তার রেজাল্ট কোনো চেঞ্জ করা যাবে না, এটা হবে না। এটা একটা, মানে এই মুহূর্তে এসআইআর হওয়ার কি প্রয়োজন নেই আপনি মনে করছেন? না, আমি সেটা বলছি না। আমি প্রয়োজন আছে কি নেই সেটা রাষ্ট্রের যে পরিকাঠামো, সেই রাষ্ট্র যন্ত্র তারা সিদ্ধান্ত নেবে, অর্থাৎ দিল্লি।
কিন্তু আমার কথা হলো মানুষের এর নামে মানুষকে এত আতঙ্কে রাখা, এত কষ্ট দেওয়া, তাকিয়ে দেখুন তো মতুয়াদের মধ্যে কি চলছে। তাদেরকে তো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা নাগরিকত্ব পাবেন, তবে এখন তাদের ভোটেই তো জিতে এসেছিল, দিল্লি গিয়েছিল, তাদেরকে নিয়ে এত সমস্যা হচ্ছে। তারাই তাদের নিজের মানুষ, নিজের লোকজন, তারাই তো ভয়ঙ্কর হয়ে উঠেছে। যাকে ভোট দিয়েছে তার বিরুদ্ধে তারা লড়াই করছে। তাহলে কি দাঁড়ালো? এটা লিগ্যাল স্ট্যাটাস দেওয়া হয় নাকি? এভাবে হয় না। মানুষের হৃদয়, মানুষের মন সবচেয়ে বড় সুপ্রিম কোর্ট। সেখানে একটা মানুষকে আহত করব, জর্জরিত করব, তুলে ফেলে দিয়ে আসবো, এটাকে লিগ্যাল ভাষায় এসআইআর বলে। কিন্তু আমি মনে করি এই পদ্ধতিটা ঠিক হলো না। বহু মানুষকে কষ্ট দিয়ে এই পদ্ধতিটা ঠিক হলো না। এবং তারা যা ভেবেছিলেন, দিল্লিওয়ালারা যা ভেবেছিলেন, যেভাবে পরিকল্পনা করেছিলেন, সেই পরিকল্পনা মনে হয় না সফল হবে। এবং আমরা বাংলার বুকে যদি দেখি, মানে মতুয়া থেকে যদি আমরা পশ্চিমবঙ্গের বাকি জায়গাগুলোতেও দেখি, তাহলে দেখবো যে এই যে একটা সাম্প্রদায়িকতা রাজনীতি, এই যে একটা মন্দির না মসজিদ, এইটা নিয়ে যে একটা লড়াই, কবি হিসেবে, সুচিন্তক হিসেবে আমাদের রাজ্যে আপনি কি বলবেন? কারণ আমরা এরকম ছবি দেখেছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে গরুর মাংস খেয়ে আপনি প্রতিবাদ করেছিলেন। ফলত এই যে দুর্গাঙ্গন তৈরি হচ্ছে, এই যে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে এবং পাল্টা বাবরি মসজিদ তৈরি হচ্ছে মুর্শিদাবাদে, এই যে একটা রাজনীতি, মানে রুটি কাপড়া মাকানের বিপরীতে মন্দির মসজিদের রাজনীতি, এইটা পশ্চিমবঙ্গ কতটা প্রশ্নের মুখে? আমি রেড মিট খাই না। 2014 সালে যে ছবি আপনারা দেখেছেন বা দেখেন, সেটা সম্পূর্ণ ছিল একজন সংখ্যালঘু মানুষ, তিনি গরুর মাংস খেয়েছেন বলে তাকে মারা হয়। আমি সেই মারার বিরোধিতা করেছিলাম। আমি সেই 8 লাখের যে কষ্ট, সেই কষ্ট আমার সহ্য হয়নি। আমি তার জন্য প্রতিবাদ করেছিলাম। প্রতিবাদটা কেউ মনে রাখলো না। প্রতিবাদটা দিব্যি ভুলে জানে, সব প্রতিবাদই ভুলে যায় মানুষ। আর আমি স্প্ল্যানেডে দাঁড়িয়ে মুখের কাছে সেই মাংস ধরেছিলাম বলে এখনো আমাকে ট্রোলড হতে হয় প্রতিদিন। 14 সালের ঘটনা। সুতরাং এখান থেকে বোঝা যায় রাজনীতি কাকে বলে। আমি আরেকটা কথা বলবো যে যারা রেডমিট খায় আপনি তাদের সমর্থন করেন? আমি শারীরিক কারণে খাই না। যারা রেডমিট খান, কি খাবেন না খাবেন, খাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ তার নিজের রুচি এবং তার ডাক্তারি মতামত। আমাকে ডাক্তার বহুদিন আগে রেডমিট খেতে বারণ করেছে, আমি খাই না। কিন্তু প্রতিবাদের জন্য আমি মুখের কাছে সেটা ধরে প্রতিবাদ করেছিলাম। আপনারা এই বুমটা ধরে সুযোগ দিলেন বলে আমি বললাম, আমি প্রসঙ্গটা তুললেন বলে। এইবার ধর্ম নিয়ে যে প্রশ্ন আপনার, এই ধর্ম নিয়েই তো মানব সভ্যতা এগিয়ে চলেছে এবং এই ধর্মের কারণেই এত মানুষের এত কষ্ট। মানুষ যেভাবে নিধন করে, মানুষকে যেরকম ভাবে এই সদ্য বড়দিন গেল, ক্রিসমাস, দুদিন বাদে নিউ ইয়ার্স ইভ, এই ক্রিসমাসে যে মানুষটার গায়ে পেরেক পুঁতে পুঁতে মেরে ফেলা হয়েছিল,
যে মানুষটার জন্মদিন, যে মানুষটাকে মেরে ফেলা হয়েছিল, সেটা তো ধর্ম। ধর্ম, ফরাসি বিপ্লব, তার পেছনে ধর্ম। পৃথিবীর ইতিহাস যদি আমি ঘেঁটে দেখি, আমি বলবো যে মানুষের এটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়তি, যে আমরা ধর্ম থেকে বেরোতে পারিনি। এইটা এমন একটা মোহ যেটাতেই মানুষ মরে এবং যেটা দিয়ে মানুষ মারে, সেটাতেই মরে এবং সেটা দিয়েই মারে। এটা এমন একটা অস্ত্র। মানে আপনি বলছেন যে এই অস্ত্রের পেছনে রুটি কাপড়া মাকান, এই যে মুসলিমদের এত এখন শিক্ষার হার কম এখনো রয়ে গেছে, মাদ্রাসা 10,000 তৈরি হওয়ার কথা ছিল, সেটা তৈরি হয়নি, সবটাই কি মসজিদের পেছনে চাপা পড়ে যাচ্ছে? মানুষ কিসের পেছনে চাপা পড়ছে সেটা আমার কথা নয়, এটা আপনারা যারা সাংবাদিক তারা বলবেন, যারা রাষ্ট্র পরিচালনা করে তারা বলবেন, যারা রাজনীতির লোক তারা বলবেন। আমি তো রাজনীতির লোক নই, আমি 2 লাইন লিখি, তাও সেটা হয় কিনা আমি জানি না, আমার ধারণা হয় না, লিখলেই তো হয় না। কিন্তু আমার কথা হলো অন্য জায়গায়। যে ধর্ম আমাদেরকে এত বছর ধরে আমাদেরকে বুঝিয়ে দিল যে ধর্মের ভেতরে বিপদটা কোথায়, আর সেই বিপদটাকেই তো নিয়ে আমরা বড় হয়েছি, সেই বিপদটাকে নিয়ে আমার ছোটবেলা থেকে শুরু করে আজ পর্যন্ত আমি একটা সময়ও দেখলাম না, একটা দশক বা একটা 5 বছরের সময়খণ্ডকেও পেলাম না যখন ধর্ম নিয়ে কোনো হানাহানি নেই। আমি আমার এই জীবনটার মধ্যে দিয়ে তো দেখে এলাম, সেই ছোটবেলায় আমার বাবা মার পালিয়ে আসা থেকে শুরু করে, আমারও জন্মের আগে সেই ছোটবেলা থেকে গল্প শুনে আসছি, তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আমি যা দেখে এলাম, মানুষের নিয়তি হচ্ছে মানুষের ধর্ম। মানে এই যে রাজ্য সরকারের টাকায় দুর্গাঙ্গন তৈরি হচ্ছে বা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, আপনি বললেন যে আপনার লেখা মানুষের কাছে পৌঁছায় না বলে আমি মনে করি, কিন্তু এই যে আপনাদের লেখার মাধ্যমে মানুষের তো চিন্তাধারা তো পরিবর্তন হয়, যতবার বিপ্লব হয়েছে, এই যে কবিতা সেটার মাধ্যমে তো পরিবর্তন হচ্ছে। সুতরাং এই যে রাজ্য সরকারের টাকায় মন্দির তৈরি হচ্ছে, আপনি একজন লেখক হিসেবে সমাজের আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের যেটা অভিমুখ, সেই অভিমুখের উত্তর অনেক বড় জায়গা থেকে আমি দেওয়ার চেষ্টা করেছি। আপনি আমাকে একদম যে অভিমুখে নিয়ে আসতে চাইছেন তার উত্তরে আমি বলি যে ধর্ম আগেও ছিল, মাঝখানেও ছিল, শেষেও রয়েছে। মানুষের শেষ দিন যখন আসবে, কোনোদিন আসবে কিনা জানি না, তখনও ধর্মকে কেন্দ্র করেই মানুষ চলে যাবে। সুতরাং মানুষ প্রথম দিন থেকে কোনো না কোনো ভাবে, এমনকি পেগান পৃথিবী যেটা ছিল, অর্থাৎ কোনো ধর্ম আবিষ্কার হওয়ার আগে, বিশেষ করে এই 3-4টি প্রধান ধর্ম আবিষ্কার হওয়ার আগে পৃথিবীতে যে পেগান, বিশেষ করে প্রাচীন গ্রিসে, সেখানেও এক পেগান গোষ্ঠীর সঙ্গে আর এক পেগান গোষ্ঠীর তর্ক বিতর্ক, মারামারি, ঝগড়া, বিপ্লব সবই হয়েছে, অভ্যুত্থান সবই হয়েছে। সুতরাং এই ব্যাপারটা পৃথিবীতে চিরকাল ছিল এবং চিরকাল থাকবে। লেখা, আপনি যে বলছেন লেখা দিয়ে নাকি বিপ্লব হয়, লেখা দিয়ে বিপ্লব তাহলে থামানো যায়, লেখা দিয়ে যুগে যুগে নাকি মানুষের পরিবর্তন হয়েছে, চিন্তাভাবনার তো পরিবর্তন, চিন্তাভাবনার পরিবর্তন হয়েছে, চিন্তাভাবনার নতুন নতুন দর্শনের জন্ম হয়েছে। রামকৃষ্ণদেবের দর্শন বহু মানুষকে আজও অভিভূত করে রেখেছে দেশে দেশে। আমিও তার একজন অনুসরণকারী তার দর্শনের। রবীন্দ্রনাথ, রামকৃষ্ণ নন, রবীন্দ্রনাথ কবি, কিন্তু তার গীতবিতানের যে কবিতাগুলো, আমি ওকে শুধু গান বলি না, কবিতার চূড়ান্ত রূপ হিসেবে আমার কাছে পৌঁছেছে।
সেই গীতবিধান তো আমার একটা সংবিধান, আমার কাছে ভালোবাসার সংবিধান, যে গীতবিধান মানুষকে ভালোবাসতে বলছে, ধর্মকে নয়। যে গীতবিধান ঈশ্বরকে ভালোবাসতে বলছে, ধর্মকে নয়। ঈশ্বরের অনুভূতি আর ধর্মের অনুভূতি এক নয়। ধর্মের মাধ্যমে ঈশ্বরের কাছে পৌঁছানোটাও রবীন্দ্রনাথ বলছেন না। রবীন্দ্রনাথ বলছেন এমন একটা নৈসর্গিক শক্তির কথা, একটা মননের কথা, একটা অস্তিত্বের কথা, যার কাছে পৌঁছানোর, যার সঙ্গে একটা মিলনের জন্য তিনি ভাবছেন। সমস্ত সুফি থেকে শুরু করে সমস্ত ভক্তি আন্দোলনের কবিরা সারা ভারতবর্ষ জুড়ে এই কথা বলেছেন। সেখানে কেন ধর্মের কথা বলেননি, মন্দির মসজিদের কথা বলেননি। একে মারো, ও আমার কাছে কাফের, ও আমার কাছে শত্রু, এই ধর্মের লোক বলে, আমার ধর্ম নয় বলে সে আমার শত্রু। এই জিনিস কখনো কোনো 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 তুকারাম, কোনো কবির, কোনো রবীন্দ্রনাথ কোনো দিন বলেননি। কিন্তু তারা একটা ঈশ্বরের কাছে পৌঁছানোর সাধনা করেছেন, ঠিক যেরকম রামকৃষ্ণ, বিবেকানন্দ করেছেন। বিবেকানন্দ যা করেছেন সে তো রীতিমতো বিপ্লব, একটা একা মানুষ বিপ্লব করে গেছেন। তো বলছেন যে এই সারাক্ষণ ওই ধর্ম না করে ফুটবল খেলো, গীতা পাঠ না করে শরীর চর্চা করো, মানুষ হও। তোমার গরিব, তোমার পাশের বাড়ির মুচি ম্যাথর, সে তোমার ভাই, তাকে কাছে নানো। এ কথা তো কেউ বলছে না, এ কথা তো সংবিধানেও আছে। বিবেকানন্দর কথা, আমরা বিবেকানন্দকে পুজো করছি, বিবেকানন্দর আসল কথা যেটা, আসল দর্শন যেটা, সেটা তো হাতে নিলে গরম আলুর মতো হাত ছেড়ে দিতে হবে, ফেলে দেবে এরা হাত থেকে। যারা বিবেকানন্দকে অ্যাপ্রোপ্রিয়েট করছেন সারা ভারত জুড়ে, তারা বিবেকানন্দ হাতে নিলে গরম আলু হাতে নেওয়া যায় না, তপ্ত আলু, হাত ছেড়ে দিতে হবে। বিবেকানন্দ হচ্ছেন সেই তপ্ত আলু। তার দর্শন এত মহৎ এবং এত সূচিমুখ, এবং এখন নির্দিষ্ট করে উনি বলে গেছেন যে এই যে অন্তজ, যারা পিছিয়ে পড়া প্রান্তিক মানুষ, সে তোমার ভাই, সেটাই তোমার আসল ধর্ম, সেটাই তোমার আসল মানবতা। এই জায়গাটা থেকে আমার মনে হয় এখানে বিবেকানন্দ যেটা করেছেন সেটাই হচ্ছে শেষ পর্যন্ত এই ভারতবর্ষের পক্ষে সবচেয়ে বড় হাসপাতাল হতে পারত। মনের যে উদারতার যে বড় একটা হাসপাতাল আছে, আমি আরএন টেগোরের কাছে আমি আছি বলে আরএন টেগোরের নাম করছি, মেডিকা, এদের কথা বলছি। বিবেকানন্দ যে মানুষের, সাধারণ প্রান্তিক মানুষের যে শুশ্রূষার কথা বলেছিলেন, সেই বড় হাসপাতালটা তৈরি করা দরকার। না, আপনি বিবেকানন্দের কথা বললেন, সারা ভারত বাংলার কথা বললেন। আমরা 2009 দিকে যদি তাকাই, তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য বা বামেদের এই যে সিঙ্গুর, নন্দীগ্রাম, এই যে সময়টা চলছিল, তখন আপনি তাদের পাশে ছিলেন। তারপর আমরা এখন দেখছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মকাণ্ড, কর্মযজ্ঞ, তার পাশে আপনি রয়েছেন। ফলত এই যে বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসু যে বাংলার স্বপ্ন দেখেছিল, 2025-এ দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে সেই স্বপ্ন কতটা পূরণ হলো? বুদ্ধদেব বাবু মার্কেস পড়তেন না, আমি জ্যোতি বাবুকে চিনি না। আচ্ছা, আমার সঙ্গে তার কোনোদিন দেখা হয়নি। আমি তাকে দূর থেকে খবরের কাগজের ছবি দেখতাম, টেলিভিশনে দেখতাম, এছাড়া আমার কিছু বলার নেই। বুদ্ধদেব বাবু সাহিত্যের লোক ছিলেন। তিনি সুনীল গঙ্গোপাধ্যায়কে যেরকম বন্ধু হিসেবে পেয়েছিলেন, সেটা একটা দেখার মতো জিনিস। তিনি আমাকে মার্কেসের বই তখন সহজে কলকাতায় পাওয়া যেত না, আর তখন ইন্টারনেটের যুগ নয়। তিনি ফ্র্যাগরেন্স অফ গুহাওয়া বেরিয়েছেন মেক্সিকো থেকে, আমেরিকা থেকে, তিনি সেই বই একটা কপি সংগ্রহ করলেন, করে আমাকে পড়তে দিলেন। আমি তার কাছে এখনো কৃতজ্ঞ। তার সঙ্গে কোনোদিন আমার রাজনীতি নিয়ে কথা হয়নি, কোনোদিন না। কিন্তু বামেরা যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করেছে, আমাকে বলতে দিন।
তিনি কোনোদিন আমার সঙ্গে বলেননি। সুতরাং তিনি সাহিত্য ভালোবাসতেন। তিনি আমার কবিতা শুনে সুনীল শঙ্কর সামনেই আমাকে জড়িয়ে ধরেছিলেন মঞ্চে। সেটা তরুণ কবিরা জানে। আমার সঙ্গে সম্পর্ক ছিল তার কবিতার। এখানে একটা জিনিসে আপনার প্রশ্ন, সেটার উত্তর দিচ্ছি। হ্যাঁ, ওই সময় টেলিভিশনে আমি যেতাম। তাতে আমার মনে হয়েছিল এই মানুষটি অন্য সমস্ত মানুষের থেকে আলাদা ওই পার্টিতে। ইনি ভালো চান। যতদিন পর্যন্ত মনে হয়েছিল ততদিন পর্যন্ত ওর হয়ে আমি কথা বলেছি। তারপরে সময়টা পাল্টে যাওয়ার সময় আমি তো বুদ্ধদেববাবুর কাছে গিয়ে কোনো কিছু চাইনি কোনোদিন। কোনোদিন কেউ বলতে পারবে না যে আমি তাদের কাছে কিছু চেয়েছি। আমি তো তাদের ক্যাডার হইনি, আমি তো তাদের পার্টিতে মেম্বার হইনি, সদস্য পদ নিইনি। কিন্তু আমি লেখক হিসেবে ঠিক যেরকম ভাবে একদিন বহু লেখক সমর্থন করেছিলেন তাকে, প্রায় বাংলা ভাষার সমস্ত লেখক, সমস্ত শিল্পী, বুদ্ধিজীবী তাকে সমর্থন করেছিলেন। এরকম ঘটনা পৃথিবীতে আর কোথাও ঘটেনি। সেই সমস্ত লেখক, সমস্ত বুদ্ধিজীবী সবাই প্রায় তার পরবর্তী, তিনি চলে যাওয়ার পরে তার পরবর্তী মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করেছে। সবাই, একজন দুজন ব্যতিক্রম, একজন দুজন শিল্পী ব্যতিক্রম, তাদের কথা আলাদা থাকতেই পারে। কিন্তু এই যে এক্সোডাস, শুধুমাত্র ইলেকটোরেটের এক্সোডাস ঘটেনি। বুদ্ধিজীবী এবং কবি, লেখক, চিন্তক, সাহিত্যিক, অধ্যাপক, তাদের যারা সাধারণ ভোটার, তাদের একটা এক্সোডাস না হলে যেমন হতো না, ঠিক সেরকম ভাবে কবি, লেখক, বুদ্ধিজীবী, নাট্যকার সবাই যদি চলে না আসতেন, এই বিরাট পরিবর্তনটা হতো না। এটা হচ্ছে এখন ইতিহাস। সেই ইতিহাসের একটা অন্যরকম মূল্যায়ন আছে। সেই ইতিহাস আমরা দেখেছি এবং ঠিক বুদ্ধদেব বাবুর মতোই আমি বলবো, একটা অদ্ভুত জিনিস আমার বলা উচিত আপনাকে, আপনাদের শ্রোতাদের জানানো উচিত, যে আমার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যতবার জীবনে যতবার কথা হয়েছে, শিল্প সাহিত্য নিয়ে কথা হয়েছে। কোনোদিন কোনো রাজনৈতিক প্রসঙ্গে আমার সঙ্গে তার কোনো রাজনীতি নিয়ে কথা হয়নি। তিনি একজন লেখক, তিনি একজন কবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার সঙ্গে আমি একজন লেখক, সেই হিসাবে কথা হয়েছে। আপনি মুখ্যমন্ত্রী লেখা কবিতা পড়েন? নিশ্চয়ই। পড়বো না কেন? না, আমি জিজ্ঞাসা করছি কেমন প্রশ্নটা করলেন, আপনাকে উত্তর দিই। কেন এই প্রশ্নটা করছে? পড়েন মানে এত বই, যারা 100টা বই যায়। আমি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে যেটা বুঝেছি, তারা বাকি কবিদের লেখা যেমন পড়েন, সেরকম মুখ্যমন্ত্রীর লেখা পড়তে গিয়ে কোথাও বলেন যে হাসি পাচ্ছে বা এটা কেন লেখে। এবং দিন বুমটার দিন বলে দিচ্ছি, তারা পড়েননি। তারা আপনাদের ফেসবুকে ঘোরা একটা দুটো ছড়া শুনেছেন, এপাং ওপাং ঝপাং। এই ছড়াটা দিয়ে একজন লেখক যিনি 100টার উপরে 150 টাকা না বই লিখেছেন, তাকে বিচার করা যায় না। ওরা মিথ্যা কথা বলে আপনাকে। আপনি তাদেরকে আমার কাছে নিয়ে আসুন, আমি তার পড়া ধরবো। আমি 35 বছর ছাত্র পড়িয়েছি, আমি চিনি তাদেরকে। তারা একজনও একটা লেখাও পড়েনি। আপনারা ফেসবুকে যে লেখাটা ঘুরিয়ে সারাক্ষণ ঘোরান, একটা ছড়া, ছড়াতে তো এপাং ওপাং ঝপাং কথাটাই তো লেখা হবে। এরকম ভাবেই তো ছড়া লেখা উচিত।
আমি তো পারি না এরকম ভাবে লিখতে, আমার ক্ষমতা নেই। এইভাবেই লিখতে হয়, ছড়া তো এইভাবে লিখবে। ছড়া মানে আপনি আপনি পড়েছেন কবিতা, না পড়ে কেন বলেন? এইটা হচ্ছে তার শেষ কবিতার বই আমি, কেউ নাম বলছে না, কেউ মানে আপনারা যারা ওর বিরোধী তাদের কথা বলছি, যারা সারাক্ষণ ধরে ত্রুটি খোঁজেন, দোষ খোঁজেন, কোনোদিন কোনো ভালো জিনিস দেখতে পান না। আপনাদের চোখে ঠুরি পড়ানো আছে, আপনারা রাস্তা ভালো দেখেন না, আপনারা হাসপাতাল ভালো দেখেন না, আপনারা যে যে উন্নতিগুলো ঘটেছে তার কিছু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ব্যঙ্গ করেন, আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডার নিতে যায় তাদেরকে পর্যন্ত ব্যঙ্গ করেন, সেসব মা মাসিদের। আমরা তো বলি যে ভাতা দেওয়া প্রয়োজন। গরিব মানুষ তাদেরকে নিয়ে আপনারা ব্যঙ্গ করবেন আর ভোট চাইবেন গরিব মানুষের ভোট। এখন যে মডেল লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতবর্ষে এখন প্রত্যেকটি স্টেটে এখন নতুন করে রূপ নিচ্ছে, যারা যারা মুখ্যমন্ত্রীকে, আমাদের মুখ্যমন্ত্রীকে নকল করে শিখছেন, তাদেরকে আপনারা ব্যঙ্গ করছেন, তাদেরকে নিয়ে ফেসবুকে সারাক্ষণ লিখে চলেছেন। এটা কি করে আমি আপনাদের সমর্থন করতে পারি? কিছুতেই করব না। এবং শুনে রাখুন, এটা করার ফলে বিরোধীদের আরো ভোট ক্ষয় হবে, আরো হয়েছে, প্রতিবার হয়েছে, এবারও আরো বেশি ক্ষয় হবে। যত ব্যঙ্গ করবেন, যত বিদ্রুপ করবেন। সুতরাং পড়ুন, না পড়ে বলবেন না। আপনি বলে দিন সাধারণ মানুষ, সাধারণ মানুষ মানে কি? আপনার কয়েকজন বিরোধী লোকজন তারা এসে বলছে ওই দেখো ফেসবুকে এই কবিতাটা বেরিয়েছে, পড়ুন। আমি বইটা পড়ুন। আমি বলি আগের দিন আমি পল্লব কীর্তনিয়ার ইন্টারভিউ, পল্লব কীর্তন, হ্যাঁ নিশ্চয়ই, আমি পল্লব এসে আমাকে বলুন তো একটা কবিতা, আপনি বলুন দিন, এপাং ওপাং ঝপাং চার একটা কবিতার কথা বলুন। আপনি পারবেন না, আপনাকে আমি লজ্জায় ফেলতে চাইছি না। আপনার মতোই আরো হাজার লোক এই একই প্রশ্ন করুন, একটা পড়েনি, একটা না পড়ে। আপনি ওর গদ্যের বই উপলব্ধি পড়ে দেখেছেন? পড়ে দেখুন। আচ্ছা, আমি না হয় পড়িনি। বিষয়টা হচ্ছে যে পল্লব কীর্তনিয়া যিনি গান করেন, ওনার আগের দিন আমি সাক্ষাৎকার নিতে গিয়ে ওনার সঙ্গে কথা বলছেন, না না সেটা বিষয় না, বিষয় হচ্ছে যে উনিও বলছিলেন আগের দিন যে ওনার যে লেখা কবিতা, উনিও বলছিলেন যে এই কবিতা কি ছোট বাচ্চাদের পড়ানো যায়। এবার এই বিষয়ে আপনি কি মনে করেন? সেটা তার মতামত, মানে ভিন্ন মত থাকতেই পারে, তার মতামত, হ্যাঁ তার মতামত তার কাছে, আপনি শুনেছেন আপনার কাছে রাখুন, আমার উপরে চাপিয়ে দেবেন না। আমি বলছি কি সিদ্ধান্ত নেবে। একটা লেখা একদিনে শেষ হয়ে যায় না, একটা লেখা নতুন নতুন সময়ে উঠে আসে, বুঝতে পেরেছেন? তো সুতরাং কে কি বলছে সেটা আপনি শুনবেন, কয়েকজন বিরোধী কি বলছে সেটা, কিছু হতাশাগ্রস্ত মানুষ কি বলছে সেটা শুনবেন, না আপনি নিজের মনকে প্রশ্ন করবেন একটা লেখা যেটা না পড়ে আমি কেন খারাপ বলবো? পড়তে হবে। না পড়ে খারাপ বলার প্রবণতা বিরোধীদের রক্তে, সুতরাং সেটাকে সংশোধন করা যায়। আপনি আরজি করার সময় কবিতা লিখেছিলেন, আমরা শুনেছি সেই কবিতা। এবং এই যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল, বা স্কুলগুলোর দিকে আমরা যদি তাকাই, যে বহু স্কুল বন্ধ হয়ে গেছে, এবং যারা স্কুল ইন্সপেকশন করেন তারা বলছে যে আমাদের 2011 থেকে এই যে এত কম মাইনে, এই যে শিক্ষা ব্যবস্থার হাল, আপনি নিজে বললেন যে আপনি এত বছর পড়িয়েছেন, আপনি কাকে প্রশ্ন করছেন? কোন রাজনীতিবিদকে করছেন না একজন লেখককে প্রশ্ন করছেন? আপনি আমার লেখাও কিছু পড়েছেন কি পড়েননি? না পড়ে এসে আপনি এসেছেন একজন লেখকের কাছে। আপনার কাছে যে যে প্রশ্নগুলো এতক্ষণ পর্যন্ত যে কটা প্রশ্ন এসছে সব কটা একজন রাজনীতিবিদকে করার উচিত। আপনি কি একজন লেখককে সেই প্রশ্ন দিনের পর দিন করে যেতে পারেন? আপনি এসছেন কেন আমার কাছে? আমি তো বুঝতে পারছি না কেন কষ্ট করে ক্যামেরাটা চালিয়েছেন। এইটাই তো সারা দিন টেলিভিশনে সারা সন্ধ্যেবেলা এটা আলোচনা হচ্ছে, আবার আমার কাছ থেকে শুনে কি হবে? আর হয়ে গেছে, যা হয়ে গেছে, আরজিকর হয়ে গেছে, তারা সব এখন পুরস্কার পায়। তো এইসব নিয়ে বলে কি করবেন? তারা এখন পুরস্কার না, এইসব প্রাচীন কথা। আপনি তো আমাকে একটাও কবিতার কথা জিজ্ঞেস করলেন না। সারাক্ষণ আপনি প্রশ্ন করে যাচ্ছেন যে প্রশ্নগুলো সারাক্ষণ সন্ধ্যেবেলায় আমরা প্রতিদিন টিভিতে দেখি। কি হবে এই প্রশ্ন করে? আপনার লাভটা কি আছে এই পোর্টালে এটা এইসব বলে? আমারও সময় নষ্ট, আপনারও সময় নষ্ট। আপনি তো নতুন কিছু পাচ্ছেন না আমার কাছ থেকে, নতুন কিছু পাবেনও না। আমার মতামত শুনে আপনার হবেটা কি বলুন তো দেখি? রাজনীতির কোনো ভোটের কোনো চিত্র পাল্টাবে? একজন কবি বা লেখক তারা কি পারেন একটা ভোটও এনে দিতে? কোনোদিন পারেননি, বা নেরুদাও পারেননি, সৌমিত্র চট্টোপাধ্যায় পারেন, কিন্তু যারা ভোট এনে দিতে পারেন, যারা সমাজে সুচিন্তক, যারা সিনেমা করেন, যারা লেখেন, সুচিন্তকের প্রশ্ন করছেন না আপনি। প্রশ্ন তারা তো 2009 তে পরিবর্তন চেয়েছিল, তারা তো সাধারণ মানুষকে বুঝিয়েছিল। আপনি আসুন, সারাদিন এই টেলিভিশন চ্যানেল, 10খানা টেলিভিশন চ্যানেল যা যা প্রশ্ন করে রাজনীতিবিদদের, আপনি সেই একই প্রশ্ন নিয়ে এসছেন আমার কাছে। এবার অনুগ্রহ করে আপনি বন্ধ করুন, আমাকে আমি লিখায় ফেরত যেতে দিন। লিখতে হবে আমাকে।
বেশ স্যার, অনেক ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।